এত যে কাজ করছি এর মধ্যে তো বাপ্পাদিত্য কোথাও নেই। আচ্ছা, বর্তমানে বাংলার ওয়েব সিরিজ হচ্ছে বা সিনেমা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে সেখানে বাংলা সাহিত্য একটু কম জায়গা পাচ্ছে? তো হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কিন্তু শুধুমাত্র টালিগঞ্জ নয়, হচ্ছে ভয়ঙ্কর জায়গা হচ্ছে চাকরি। আর আজ আমার অতিথি যিনি, তিনি একজন লেখক, ফিল্ম মেকার, এডিটর, তার নাম হচ্ছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। বাপ্পাদা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। হ্যাঁ, ডিজিটাল এডিটিং কিন্তু হচ্ছে কলকাতায় কেউ সেরমভাবে আপনার জানে না। হ্যাঁ, যত এডিটার আছে, হ্যাঁ তারা এডিটার, হ্যাঁ কাজ করে দিচ্ছি আমি। তো বাপ্পাদা, তোমার একটা একটু পার্সোনাল প্রশ্ন, তোমার একটা স্টার্টার করার একটু প্রবলেম আছে। যে আমি এতটাই ক্রুয়েল ছিলাম যে আমার সঙ্গে ক্রুয়েলিটি করা। তুমি সাহস পেত না? তুমি কখনো ছোটবেলায় নিজের ক্লাসমেটদের কাছ থেকে নিজের ব্যাপারে এরকম টোনটিটকিরি বা হ্যাপানো এগুলো ফেস করেছো? মানে আমি হচ্ছে 10 নয় 20 নয় তো 50 ঘাটের জল ঘাট ছেলে আমি পুকুরে ছুঁড়ে ফেলে দিতাম। তো এইটা একটা হ্যাবিট। কথা বলছি আপনার সঙ্গে, হঠাৎ একটা ইট তুলে আপনার মাথায় মেরে দিলাম, দেখে গেল আপনার। যে মাতাল চরিত্রের কথা লিখতে গেলে বাপ্পাদা মাল খেয়ে পড়ে থাকে, অন্য লোকে এখন চান্দোলা করে বাড়িতে নিয়ে যায়। না না এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। নমস্কার আর স্বাগত জানাই আপনাকে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথার আরেকটি এপিসোডে। আমি দীপ, আর আজ আমার অতিথি যিনি, তিনি একজন লেখক, ফিল্ম মেকার, এডিটর। তবে আমার কাছে যেটা সব থেকে ইন্টারেস্টিং মনে হয় সেটা হচ্ছে উনি আমাদের চারপাশের পৃথিবীটাকেই একটু অন্যভাবে দেখেন। আজকে আমার পাশে যিনি বসে রয়েছেন তার নাম হচ্ছে বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়। বাপ্পাদা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। আজকে আলাদাভাবে কোনো এজেন্ডা নেই, কিন্তু আজকে একটা ফ্রি ফ্লোয়িং আড্ডার মতোই হবে। বেশ হোক। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে সবাই আপনাকে চেনে লেখক হিসেবে, পরিচালক হিসেবে, এডিটর হিসেবে। এর মধ্যে কোন জিনিসটা আপনি প্রথম করা শুরু করেছিলেন প্রফেশনালি? এখানে যে 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 মানে 3টি প্রফেশনের কথা আপনি বললেন, মানে তার আগে আমি ছিলাম কম্পিউটার প্রোগ্রামার। আচ্ছা, তো কোথায় কাজ করতেন? 7-8 বছর প্রোগ্রামিং করেছি আমি। আমি একটা হচ্ছে প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। হুম হুম। তো 7-8 বছর প্রোগ্রামিং করেছি, হাজার হাজার লাইনের প্রোগ্রামিং। তো করতে করতে আমার এক সময় মানে মনে হলো এত যে কাজ করছি, তো এর মধ্যে তো বাপ্পাদিত্য কোথাও নেই। হুম হ্যাঁ, তো হচ্ছে যে টাকা আছে ঠিক কথা, তো কাজ করছি তো মানে অন্যের জন্যে। হুম। তো হচ্ছে কি করলে বাপ্পাদিত্য থাকবে। তখন আপনার মনে আছে কিনা জানি না, না আপনার 90-এর দশকে একটা ছবি এসেছিল যতদূর সম্ভব, আপনার ঐশ্বর্য রায়ের জিন্স। হুম হুম হুম, অফকোর্স। হ্যাঁ, তো জিন্স ছবিটাতে আপনার প্রচুর পরিমাণে আর কি প্রথম হচ্ছে আপনার মাল্টিমিডিয়ার আপনার রাইট ব্যবহার রাইট হয়। রাইট রাইট। তো সেই মাল্টিমিডিয়া যারা করেছিল আর কি, সহায়তা করেছিল পেন্টাসফট। হুম 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 তো হচ্ছে পেন্টাসফট হচ্ছে আপনার কলকাতায় চ্যাটার্জি ইন্টারন্যাশনালে একটা খোলে আর কি, ইনস্টিটিউট খোলে। রাইট। তো আমি তখন একটু খোঁজ খবর নিয়ে ওইখানে ওইখানে ভর্তি হয়ে যাই। হুম তা ওইখানে ছিল হচ্ছে আপনার কি বলে অ্যানিমেটর প্রো মানে হচ্ছে আপনার 2D অ্যানিমেশন। হুম হ্যাঁ, আপনার আপনার 3D স্টুডিও, অ্যাডোব প্রিমিয়ার, আর আপনার ডিরেক্টর। হুম হ্যাঁ, ডিরেক্টর মানে হচ্ছে আপনার প্রোগ্রামিং আর কি, একটা হুম লিঙ্গো আপনার ল্যাঙ্গুয়েজ আর কি। এই যে আজকে আমরা ইন্টারনেটে এইখানে ক্লিক করলে ওই ওখানে চলে যাই, ওখানে ক্লিক করলে ওখানে চলে যাই, এই ব্যাপারটা আর হুম। কি। তা আমি ওখানে বুঝে গেলাম যে আপনার অ্যানিমেশনটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, কেন হবে না? আপনার অ্যানিমেশনটা করতে হলে আপনাকে যে আর্টিস্ট হতে হবে। হুম ছবি আমি আঁকতে পারি, কিন্তু আমি তো যে আর্টিস্ট নই। হুম তো আমি ওই অ্যাডোব মানে আপনার প্রিমিয়ারটায় আমি ইন্টারেস্টেড হলাম। হুম তো তো যে কটা ছবি ওরা দিত, যে কটা সাউন্ড ওরা দিত আর কি প্র্যাকটিসের জন্যে, ওর মধ্যে থেকেই আমি আমি হচ্ছে সাজিয়ে গুছিয়ে একটা গল্প একটা খাড়া করার চেষ্টা করতাম আর কি। রাইট। তো ওইখানকার যিনি হচ্ছে ট্রেনার ছিলেন, তিনি আমাকে বললেন যে কি বলে তুমি তুমি এডিটিংয়ে যাও।
হ্যাঁ, এইসব তোমার হবে না, তোমার এই অ্যানিমেশন এইসব হবে না। আমি বললাম যাবো, আচ্ছা ঠিক আছে, শেষ হয়ে গেল কোর্সটা। কিন্তু এদিকে হচ্ছে এত বছর প্রোগ্রামিং করে এসেছি, লিঙ্গটাকেও ছেড়ে দেবো, একটু শিখবো না? তো আমি হচ্ছে তখন কিন্তু কলকাতায় কেউ জানে না লিঙ্গ। হ্যাঁ, ডিজিটাল এডিটিং কিন্তু হচ্ছে কলকাতায় কেউ সেরমভাবে আপনার জানে না। হুম হ্যাঁ, যত এডিটার আছে। তো আমি হচ্ছে কাগজে একটা বিজ্ঞাপন দিলাম যে লিঙ্গ শিখতে চাই, শিক্ষক প্রয়োজন, আনন্দবাজারে। তো হচ্ছে একটি মাত্র মানুষ সাড়া দিলেন। তো ওর কাছে আমি লিঙ্গটা করলাম, আয়ত্ত করলাম, শিখলাম। হুম শেখার পরে আবার সেই ভাবনাটা এলো যে আমি যদি আবার এই প্রোগ্রামিংয়ে যাই, তো তো বাপ্পাদিত্য কোথায়? হুম তো যে বাপ্পাদিত্যকে এস্টাবলিশ করতে হলে হচ্ছে এডিটিংয়েই যেতে হয়। তখন আমি সঙ্গে সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। শিখতে হবে তো, হুম হ্যাঁ, হাউ টু রিড ফিল্ম। এডিটিংটা তো পরের ব্যাপার। হুম হ্যাঁ, তো হচ্ছে আপনার তো হচ্ছে মোনাকোর একটা বই আছে, হাউ টু রিড ফিল্মস, তো হুম সেটা অন্য কথা। আমি আমার মতো করে আমি ভাবলাম, তো হচ্ছে ভর্তি হয়ে গেলাম ওখানে। হুম দিয়ে আপনার টালিগঞ্জে ঢুকে গেলাম। 3 বছর মানে আপনার অবজারভার থাকতে হবে তো। এইদিকে হচ্ছে পড়ছি, অবজার্ভ করছি। এই করতে করতে আগে আমি ভিডিও এডিটার হয়ে গেলাম আগে। না, ফিল্ম এডিটিংয়ের সময় লাগে অনেক। হুম হ্যাঁ, আপনি আপনি মানে 3টে অবজার্ভ করবেন, 3টে অ্যাসিস্ট করবেন, তারপরে আপনি এডিটার হবেন। তার আগেই আমি ভিডিও এতে হয়ে গেলাম। তো এই করে একসময় হচ্ছে চাকরিতেও মানে আর কি ঢুকলাম হচ্ছে ইটিভিতে, অন কন্ডিশন যে প্রত্যেক দিন আমাকে নাইট ডিউটি দিতে হবে। হুম তো বাবা, প্রত্যেক দিন? হ্যাঁ, হ্যাঁ, 5 বছর আমি এটা করেছি। 5 বছর লাগাতার নাইট ডিউটি করেছেন? হ্যাঁ, না, 5 বছর আমি লাগাতার যে 20-21 ঘন্টা কাজ করেছি আমি। দিনের বেলা ফ্রিল্যান্স করেছি, রাতের বেলা চাকরি? রাত্রির বেলা আপনার 12টা, 1টা, 1টা, 1:30টার সময় গিয়ে টিভিতে ঢুকেছি। বাপরে! হ্যাঁ, তো বিয়ের পরেও করেছি আমি। তো এই করে তো এই মানে আপনার আপনার কন্ট্রোলে চলে এলো এডিটিংটা। হুম হ্যাঁ, এবার ফিল্ম এডিটিংটাও হয়ে গেল। ফিল্ম এডিটাররা তখন কেউ জানে না আর কি, এটা ডিজিটালটা আমাকে নিয়ে যেত। হ্যাঁ, তারা এডিটার, হ্যাঁ, কাজ করে দিচ্ছি আমি আর কি। হ্যাঁ, আচ্ছা। তখন কিন্তু আপনার প্রচুর রকমের সফটওয়্যার আছে, তো তখন কিন্তু এডিট 5, স্পিড রেজার, হ্যাঁ, প্রিমিয়ারটা তখনও মানে আপনার হয়নি আর কি, হ্যাঁ, আপনার পপুলার হয়নি। এফসিপি তখনও আসেনি, কিন্তু অ্যাভিড এসছি। হ্যাঁ, অ্যাভিডটা কিন্তু খুব কস্টলি তখন। তখন আর 500 টাকা ঘন্টা তখন অ্যাভিড। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকে ছিল, হ্যাঁ, অর্জুন গরু স্যারের যে স্টুডিওটা। তো এই করতে করতে আমার আস্তে আস্তে মানে এডিট করতে করতে এইবার আমি হচ্ছে মানে কাজও করে ফেললাম। মানে আপনার ডকুমেন্টারি করলাম, মানে আপনার টেলিফিল্ম করলাম জি বাংলার জন্যে, হ্যাঁ, ডিরেক্টর হিসেবে আর কি। এইবারে আসছে হচ্ছে লেখক। হুম হ্যাঁ, সবগুলো হয়ে গেল তো, এবার লেখক। হ্যাঁ, লিখতে আমি চাইনি আমি, কিন্তু এর মধ্যে এইসবের মাঝখানে আমার সন্তান হচ্ছিল না। হুম হুম 10 বছর পরে আমার ছেলে এলো। তো ছেলে আসার পরে আমার মনে হলো যে ছেলেকে আমি কি দিয়ে যাব। হ্যাঁ, ছেলে যদি মানুষ হয় তো হচ্ছে পয়সা কড়ি দিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না, সেই উপার্জন করবে। আর ছেলে যদি অমানুষ হয় তো হচ্ছে দেওয়ার তো কোনো মানেই হয় না কোনো। হ্যাঁ, আশ্রমে মানে আপনার দান করে দেওয়া ভালো। হুম তো ছেলেকে আমি কি দিতে পারি, না আমার ভাবনা চিন্তাগুলো আমি হচ্ছে দিয়ে যেতে পারি আমি। হুম কিভাবে দেব? তাই একটা হচ্ছে প্রবন্ধ লিখলে এখন সেটা ওর কাছে বোরিং হয়ে যেতে পারে। তা একটা উপন্যাস লিখি, একটা স্ক্রিপ্ট লেখার অভিজ্ঞতাটা আমার ছিল আর কি হুম আগে। একটা উপন্যাস লিখি, একটাই উপন্যাস লিখবো আর কি হুম জীবনে। তো সেই উপন্যাসটা যিনি আর কি মানে প্রুফ দেখছিলেন, তিনি বললেন, একদিন আমাকে হঠাৎ ফোন করে বললেন যে বাপ্পা, মানে এই উপন্যাসটা যেটা হয়েছে, হ্যাঁ, তুমি হয়তো মানে বুঝতে পারছো না কি হয়েছে। তা
আমি আমি এটা নিয়ে তো হচ্ছে হর্ষবাবুর সঙ্গে কথা বলেছি, হর্ষ দত্ত। হুম তো হচ্ছে উনি বলেছেন যে 2 মাস সময়, 2 মাসের মধ্যে তুমি যদি একটা উপন্যাস জমা করতে পারো, হ্যাঁ ছাপা হলেও হতে পারে। তাই আমি ভাবছি 2 মাসের মধ্যে কি লিখবো? উপন্যাস তো আমার তো ইয়ে ছিল যে একটাই লিখবো, হুম হয়ে গেছে সেটা আমার, হ্যাঁ মিশন কমপ্লিট। আবার কি লিখবো? হ্যাঁ বলেছে, শুরু করলাম একটা উপন্যাস। তা দিন 15 গেল, দেখলাম না এ দাঁড়াবে না। তারপরে আমি দেখলাম যে সহজ উপায় হচ্ছে নিজেকে নিয়ে লেখা। হ্যাঁ, তো মানে মানে আমি হচ্ছে 10 নয় 20 নয়, তো 50 ঘাটের জল খাওয়া ছেলে আমি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ রঙিন জীবন আমার, প্রচুর অভিজ্ঞতা আমার। তো হচ্ছে এই করে একটা উপন্যাস খাড়া করে জমা করে দিলাম। তো আমি যখন উপন্যাসটা জমা করি, মানে ওটা যে ছাপা হবে, আমার আমার মানে আমার বিন্দুমাত্র প্রত্যাশা ছিল না কোনো। মানে আমার শুধু একটাই স্যাটিসফ্যাকশন ছিল যে আমি আনন্দবাজারে একটা উপন্যাস জমা দিতে পারলাম, হুম এইটুকুই ব্যাস। তো ঘটনাটা কি হলো, এইসব করতে করতে আমি তো আর অভ্যস্ত নই, আমি তো প্রফেশনাল নই, ঠিকানা ফোন নাম্বার দিইনি। এই রে। তো প্রায় মানে অনেক দিন বাদে আমার কাছে একটা ফোন এলো যে আপনি কি এরকম উপন্যাস লিখেছেন, আনন্দবাজারে জমা দিয়েছেন? বললাম হ্যাঁ। বললো যে ঠিকানা ফোন নাম্বার দেননি? আমি বললাম না, মানে আমি তো ঠিক মানে অভ্যস্ত নই, ভুলে গিয়েছি আমি দিতে। বললো যে এখন থেকে আপনাকে বলে দিচ্ছি যে আপনি যদি ভগবানের হাতেও লেখা জমা দেন তো হচ্ছে ঠিকানা ফোন নাম্বারটা দেবেন। তো হচ্ছে আমাকে আমাকে ফোন করেছিলেন হচ্ছে হর্ষ দত্ত। হুম তো হচ্ছে উনি নিজেই ফোন করেছিলেন? হ্যাঁ, তো হচ্ছে উপন্যাসটা ছাপা হলো, এটা তো আমার একটা প্রাপ্তি। হুম ওর চেয়েও আমার বড় প্রাপ্তি হচ্ছে আমার ফোনটা। 1.5 মাস ধরে আমাকে আমাকে খুঁজে 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 বের করেছে। আমাকে কিভাবে বের করেছে, আপনার মান্ডি.com বলে একটা সাইট আছে, হুম ওখানে আমি হচ্ছে এডিটারে চাকরির জন্যে আমার ফোন নাম্বারটা দেয়া ছিল ওখানে। হুম হুম ঘটনাচক্রে চেঞ্জ হয়নি আমার ফোন নাম্বারটা, সেইখান থেকে উনি ফোন নাম্বারটা জোগাড় করেছেন। বাপরে। মানে আমার চাকা গড়িয়ে গেল, এই লেখক হয়ে গেলাম আমি ঘটনাচক্রে। আচ্ছা, তবে আপনি বড় তো হয়েছেন মোটামুটি একটা ইংলিশ মিডিয়াম এনভায়রনমেন্টে, হ্যাঁ, অথচ আপনার বাংলার ভাষার প্রতি একটা টান আছে, ভালোবাসা আছে। এইটা কিভাবে তৈরি হয়েছে? মানে আমি না, মানে আপনার সেন্ট জেভিয়ার্সে পড়েছি ঠিক কথা, হুম কিন্তু আমি ছোটবেলা থেকে আমি বাংলা বই পড়ে আমি অভ্যস্ত আর কি। Right. মানে আমার বাবা বই পড়তেন আর কি। আমি ধরুন মোটামুটি ক্লাস হচ্ছে 8-এর ভেতরে সব পড়ে ফেলেছি আমি, না বুঝে হুম সব। মানে পড়তে আপনার খুবই ভালো লাগতো? হ্যাঁ, মানে আপনার ক্লাস 8ই হচ্ছে সেন্ট জেভিয়ার্সের যা দেবার হচ্ছে শেষ বছর। হ্যাঁ, পরের বছর থেকে 9 তো হচ্ছে মানে আপনার মাধ্যমিক বা আইসিএসসি Right. তে চলে গেল। হ্যাঁ, ওদের আর কিছু করার নেই। হুম তো হচ্ছে ক্লাস 8এই আবার কিন্তু হচ্ছে শেক্সপিয়ার পড়ে ফেলেছি কিন্তু। আচ্ছা, হ্যাঁ, শেক্সপিয়ারও পড়া হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, কি বলে All's well that ends well. ওয়েল, হ্যাঁ, রোমিও জুলিয়েট সব পড়ে ফেলেছি। তো আমার হচ্ছে কেন জানি না একটা ধারণা হয়ে গেছিল যে যে ইংরেজি সাহিত্যের মধ্যে আবেগ কম। কেন? হ্যাঁ, সাহিত্যের মধ্যেও আবেগ কম, সিনেমার মধ্যেও আবেগ কম, একটু কি বলবো পলিশড, একটু আপনার কি সফিস্টিকেটেড। শুকনো। হ্যাঁ, আবেগ কম, এই একটা ধারণা ছিল। এই ধারণাটা আমার হচ্ছে কাটলো অনেক দিন বাদে, যখন আমি ডিসিকার 2 উইমেন দেখলাম। ওরে বাবা, দারুণ সিনেমা। হ্যাঁ, এলিজাবেথ টেলরের ওই মানে হুম এখন এখনো বলতে গিয়ে আমার কান্না পেয়ে যাচ্ছে আমার। হুম হ্যাঁ, তো ওইটা দেখে আমি বুঝলাম যে ইংরেজি সাহিত্যে হ্যাঁ আবেগ কম নয়। হ্যাঁ, আমারই বুঝতে ভুল ভুল হয়েছে। হয়েছে। তো হচ্ছে ততদিনে আমি বাংলার মধ্যে এতটাই
এতটাই ইনভলভ হয়ে গেছি যে আমার পক্ষে আর ব্যাক করা সম্ভব নয়। না, ফিরে আসা সম্ভব না, প্রায়শ্চিত্ত করা সম্ভব না। আচ্ছা, বর্তমানে বাংলার যে ওয়েব সিরিজ হচ্ছে বা সিনেমা হচ্ছে, আপনার কি মনে হচ্ছে সেখানে বাংলা সাহিত্য একটু কম জায়গা পাচ্ছে? এখন তো সাহিত্য নিয়ে সেই রকম আর তো কিছু হয় না। হ্যাঁ, তো কেন হয় না আমি জানি না। হ্যাঁ, আমাদের দেশের বাংলা সাহিত্য কিন্তু খুব মানে উচ্চমানের। হ্যাঁ, একেবারেই। আপনি ভাবুন না, মানে আমাদের বাঙালি রাইটারদের মধ্যে ধরুন আপনার কি বলে, আপনার মানিক বন্দ্যোপাধ্যায় যদি আপনার হচ্ছে ইংলিশে লিখতেন, হ্যাঁ না, মানে আপনার কি মানে কোন, মানে আপনার পুরস্কারটা মানে পেতে না, আমি এটা বলছি না, স্বীকৃতি তো একদম অবধারিত ছিল। এইরকম হচ্ছে আরো অনেকে আছে, রবীন্দ্রনাথ তো ছেড়ে দিন। হ্যাঁ, এখন আর যে কেন যে হয় না সেইটা আমার ঠিক মাথায় ঢোকে না। পরিচালকরা মানে আপনার পরিচালকরা কি এইটা ভাবেন যে এর মধ্যে এত মানে পোটেনশিয়ালিটি নেই, বা এর স্পিড নেই, এটা একটু স্লো, বা নেবে না এটা লোকে? হ্যাঁ, জানি না আমি কেন এটা। আচ্ছা বাপ্পাদা, তোমার একটা একটু পার্সোনাল প্রশ্ন করি। হুম। তোমার একটা স্টার্টার করার একটু প্রবলেম আছে, হ্যাঁ, আছে তো। ছোটবেলা থেকেই ছিল? ছোটবেলা থেকে ছিল মানে কি, জন্ম থেকে এটা ছিল না কিন্তু। ও, এটা বড় বয়সে হয়েছে? না, বড় বয়সে না, যখন আমার ওই মোটামুটি ওই মানে বছর চারেক বয়সে আর কি, মা আমাকে বিভিন্ন জায়গায় কবিতা বলতে নিয়ে যেতেন। তা মানে আমিও যেতাম। এইবারে একটা জায়গায় গিয়ে হচ্ছে কবিতা বলতে গিয়ে আটকে গেল কবিতা। তো আটকে গেল, বাচ্চা ছেলে, হতেই পারে। নার্ভাস হয়ে গেছে। তো পরেরটাতেও আবার, তারপরেরটাতেও আবার, এই রে। এইবারে আমার মা বুঝতে পারলো আমার কিন্তু কোনো হেলদোল নেই, আটকে গেছে আটকে গেছে। তো মা একটু বিচলিত হয়ে আমাকে হচ্ছে নিয়ে গেলেন একজন হচ্ছে যে মানে ইএনটি ছিলেন আর কি, যতদূর সম্ভব শান্তনু ব্যানার্জি, রাইট। হ্যাঁ, মেডিকেল কলেজে ওয়েলিংটনের এইখানে বসতেন বোধহয়। তা হচ্ছে তিনি আমার সমস্যাটা দেখে আমার কোনো গুরুত্বই দিলেন না। আরে না না, এ কোনো সমস্যা নেই, ইচ্ছে ইচ্ছে কত কত সমস্যা হয়, ও ঠিক হয়ে যাবে। তো এইটা দিয়ে মানে একটু ওই 4 বছর বয়স থেকে এইটা শুরু হয় কিন্তু। এটা কাজের ক্ষেত্রে কখনো সমস্যা হয়েছে এটার জন্য? কাজের ক্ষেত্রে আমার এইটার জন্যে যদি সমস্যা হতো, হ্যাঁ, আমি আজকে তাহলে এইখানে আসতাম না। তো হচ্ছে আমি তো এক্সপোজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমার মধ্যে ছোটবেলা থেকেই একটা জিনিস ছিল যে কি বললে, মানে কিছু থাক আর না থাক, পড়াশুনোয় মিডিওকার, হ্যাঁ, তো যে সমস্ত ব্যাপারে মিডিওকার, কিন্তু একটা কনফিডেন্স ছিল। তো এই কনফিডেন্সটা আমার মধ্যে কোনো রকম হীনমন্যতা আনতে দেয়নি আমার মধ্যে। তো ফলে আমার কার্যক্ষেত্রে আমার সেরকম একটা অসুবিধা হয়নি। আর আমি তো কোনোদিনও হচ্ছে চাকরির ইন্টারভিউতে যাইনি আমি, বা আমি হচ্ছে কোনোদিন হচ্ছে সেলসের চাকরিও করিনি, তাহলে হয়তো একটা অসুবিধে হতো আর কি। আর ভাগ্যচক্রে যে কাজগুলো করে এসছি সবই হচ্ছে সাইলেন্ট কাজ, এডিটিং, ডিরেকশন বা লেখা, তো কোনোভাবে কোনো অসুবিধে হয়নি আমার। তবে একটা জিনিস তো আছে, চিলড্রেন ক্যান বি ভেরি ক্রুয়েল। খুব ছোট বাচ্চারা অনেক সময়, তো তুমি কখনো ছোটবেলায় নিজের ক্লাসমেটদের কাছ থেকে নিজের ব্যাপারে এরকম টন্টিটকিরি বা খ্যাপানো এগুলো ফেস করেছো? শব্দটা বললেন না, ক্রুয়েল, যে আমি এতটাই ক্রুয়েল ছিলাম যে আমার সঙ্গে ক্রুয়েলিটি করা সাহস পেত না? না, কিন্তু হচ্ছে সেই সময় আমার ছিল এইটা একটা হ্যাবিট। কথা বলছি আপনার সঙ্গে, হঠাৎ একটা ইট তুলে আপনার মাথায় মেরে দিলাম, ফেটে গেল আপনার মাথা। তো হচ্ছে এইরকম একটা ছেলেকে কেউ ঘাঁটাতো না? না, ঘাঁটাতো না। এইটা তো গেল হচ্ছে আপনার ছোটবেলায়। আর হচ্ছে বড়বেলায় তো কনফিডেন্সটা আরো বাড়লো। না, 16-17 বছর যখন আমার বয়স,
আর হচ্ছে 13 বছর বয়স থেকে হচ্ছে মানে ব্যায়াম করি আমি বজরং ব্যায়ামাগারে। মানে তখনই আমি হচ্ছে 150 কেজি নিয়ে বেঞ্চ প্রেস দিই আমি। হ্যাঁ, জোর আছে গায়ে। আর হচ্ছে আমার মা বাবা হচ্ছে দুজনেই হচ্ছে কাস্টমস অফিসার ছিলেন। তো হচ্ছে ওই বয়সেই আমার মানে পকেটে সবসময় 300-400 টাকা মানে আমার কাছে থাকতো। তো একটা এইরকম ছেলে যে কিনা মানে মানে আপনার বন্ধুদের বিপদে আপদে এগিয়ে যাবে এক কথায়, টাকা আছে তার কাছে, শক্তিটাও আছে, বাঁচাবে আমাদেরকে বিপদে পড়লে, তাকে আর কে আর কি humiliate করবে? করে আর কি। এই যে আমার যে জিনিসগুলো যে ছিল সবারই যে এই জিনিসগুলো থাকবে এর তো কোনো মানে নেই। হ্যাঁ, এইটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে অনেকেরই তো স্টার্টারিং এর প্রবলেম আছে। হ্যাঁ, যারা দেখছেন আজকে তাদের মধ্যেও অনেকেরই হ্যাঁ আছে। আছে। হোয়াট ইজ ইয়োর মেসেজ ফর দেম? তাদের জন্যে মেসেজ হচ্ছে মানে প্রথম কথা আত্মবিশ্বাস রাখতে হবে। মানে আত্মবিশ্বাস রাখতে হবে এইটা কোনোভাবেই ইনকমপ্লিটনেস নয় আর কি, অসম্পূর্ণ তুমি নও। হ্যাঁ, সমস্ত মানুষই কিন্তু অসম্পূর্ণ। কমপ্লিট ম্যান একমাত্র রেমন্ডসের বিজ্ঞাপনে পাওয়া যায়। বাস্তবে কিন্তু আপনি হচ্ছে শারীরিকভাবে হোক বা আপনি মানসিকভাবে হোক সবারই কিছু না কিছু খামতি বা ঘাটতি তো থাকে। খামতি থাকছে। তো হচ্ছে তোমার খামতিটা হয়তো দেখতে পাওয়া যাচ্ছে, বাহ্যিক খামতি, কিন্তু তোমার উল্টো দিকের লোকটা যদি তোমাকে নিয়ে হাসে, তো তুমি কিন্তু মনোবল হারিও না। তুমি এটা জানবে যে তোমার যেমন একটা খামতি আছে, ওরও একটা খামতি আছে। আছে। আমাকে যেমন মানে কিছু সুর লোক আছে, হ্যাঁ, তো বলে যে ভাই তোমার তো এইরকম একটা সমস্যা আছে কথা বলার, তো তুমি একটা কাজ করো না, মুখের মধ্যে সুপুরি দিয়ে হ্যাঁ, এটা তো আমরা সারা জীবন শুনে কথা এসেছি। বললো। মানে কি বলবো, মানে বিনয়ের সঙ্গে পোলাইটলি মানে আপনাকে হিউমিলেট করে করবে, দিল। হ্যাঁ। তো আমার সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরটা হতো যে অসুবিধাটা তো আমার, আপনার তো নয়। হ্যাঁ, তো হচ্ছে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? হুম হ্যাঁ, তো হচ্ছে আমি নয় কথা বলতে জানি না, হুম পারি না। আপনি রাসপুটিনের নাম জানেন? কে বলুন তো? না, জানি না তো। বললাম, এই দেখুন। বলে রাখি, রাসপুটিন ওয়াজ আ রাশিয়ান প্রিস্ট was very very powerful, প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড ভেরি ক্লোজ টু রাশিয়ার, মানে সোভিয়েত শাসন শুরু হওয়ার আগে রাশিয়ার যিনি শেষ জার ছিলেন, জার নিকোলাস, এবং তার গোটা ফ্যামিলির। আর রাসপুটিন নিজের তো একটা লিস্পিং এর প্রবলেম ছিল। হ্যাঁ, মানে ওকে বলা হতো মানে ম্যাড মং। ম্যাড মঙ্ক, হ্যাঁ। আমার যে শেষ উপন্যাসটা আর কি, এই আপনার গতবারে পুজোর সংখ্যা আনন্দবাজারের যেটা আর কি বেরিয়েছিল, কালো ঘোড়া সাফেদ সওয়ার, ওখানে উল্লেখ আছে রাসপুটিনের। হ্যাঁ, তো হচ্ছে আলটিমেটলি মেরে ফেলা হয় ওকে। মেরে ফেলা নিয়েও কিন্তু সব ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প আছে, মানে একাধিকবার তাকে মারার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা প্লটই আনসাকসেসফুল। আলটিমেটলি তাকে গুলি করে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, কিন্তু তারপরে যখন তার লাশ বেরোয় এবং তার লাশের যখন অটপসি হয় তখন পাওয়া যায় যে লাংসের ভেতরে নাকি জল রয়েছে। মানে গুলি খাওয়ার পরেও সে বেঁচে ছিল এবং অ্যাকচুয়ালি নদীর জলে ডুবে মারা যায়। তো সেই রাসপুটিন জিজ্ঞেস করতাম সেই সময়, আবার হচ্ছে কি বলে আজকে যেরকম আর কি মানে আপনার প্রজন্ম ওপেনহাইমারকে জানে, হুম জিজ্ঞেস করেন ওপেনহাইমারকে চেনেন? হুম না, চিনি না। মানে আপনি দেখুন তাহলে যে আপনার যেরকম খামতি আছে আমারও আচ্ছা। একটা খামতি আছে। হুম হুম তো এইটা নিয়ে তো হচ্ছে যারা এই সমস্যায় ভুগছে, আর একটা কথা বলি, এইটা কিন্তু কোনো রোগ নয়। তো আমি তো এইটার কোনো প্রয়োজন দেখিনি যে যে হ্যাঁ যে এইটা একটা বিরাট বড় সমস্যা, আমার মনেই করিনি আমি সমস্যা বলে, আর এখনো আমি মনে করি না। মানে আপনার কখনো মনে হয়নি যে এটা ট্রিটমেন্ট করে সম্পূর্ণভাবে? না, ভাবিনি তো। চলছে চলছে। চলছে চলুক, হ্যাঁ, অসুবিধা তো কিছু হচ্ছে না। না, আমি তো বরঞ্চ ফোকাস যে এইটা নিয়ে ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করতে গিয়ে আবার মানে আমার যেটা ফোকাস যে বাপ্পাদিত্যকে এস্টাবলিশ করতে হবে।
সেখান থেকে যদি নড়ে যায়। হ্যাঁ, আজই হতে 100 বর্ষ পরে না হোক, 10টা বছর অন্তত যেন মনে রাখে মানুষ। হুম হুম মারা গেলাম, আমার ছেলে আমাকে আমাকে দিয়ে এলো কেড়াতলায়, ছাই হয়ে গেলাম, ভাসিয়ে দিল গঙ্গায়, শেষ হয়ে গেল, ভুলে গেল। এই জীবনটা আমার কাছে কি বলে কাম্য নয়, আত্মীয় পরিজনের মধ্যে নয়। মানে আম আদমির কাছে অন্তত 10টা বছর যেন আমি টিকতে পারি আর কি। হুম। তো এইটা আমার উদ্দেশ্য। তো এইটা যার উদ্দেশ্য, সে তো এই স্ট্যামারিং ফ্যামারিং নিয়ে সে বদার্ড হবে না। না বদার হবে না, সেদিকে ফোকাসটা ওই দিকে যাবে না। আমার তো যে এক বজ্ঞা মানে ওয়ান ট্র্যাক মাইন্ড আমার। তো হচ্ছে প্রত্যেকের তো ওয়ান ট্র্যাক মাইন্ড নয়। না। তো হচ্ছে প্রথমে তাদের হচ্ছে আত্মবিশ্বাসটা রাখুক। এইবারে হচ্ছে শ্বাসটা কন্ট্রোল করার জন্যে আপনার ডাক্তারের কাছে দেখিয়ে একটা ব্যবস্থা করা যায়। হ্যাঁ ব্যবস্থা করা, সে যদি আর কি চায় আর কি যে হুম। হ্যাঁ এইটা মানে এইটা নিয়ে আপনার এইটা কোনো রোগ নয় যে আপনার, বা তারা হচ্ছে নিজেরাই যদি একটু সুর করে কথা বলতে আরম্ভ করে রিদমিক ভাবে, হ্যাঁ এমনি চলে যাবে। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার স্ট্যামারিং এর বা স্টাটারিং এর প্রবলেম আছে এবং আপনি সেটা চিকিৎসা করাতে চান, তাহলে আপনি একজন স্পিচ প্যাথোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনফ্যাক্ট অনলাইনও যোগাযোগ করতে পারেন এবং দে আর ভেরি হেল্পফুল। বাপাদা, তোমায় পরের প্রশ্নটা করি। হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি তুমি আপনি গুলিয়ে ফেলছি না না সমস্ত। তুমি আচ্ছা, সিনেমার জগতে তোমার ফ্যামিলির বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ছিল না? তুমি একেবারে শূন্য থেকে শুরু না, করেছো? সিনেমার জগতে আমার ফ্যামিলিতে কেউ ছিল না। আমার ফ্যামিলিতে ছিলেন যিনি আমার মা। হুম হ্যাঁ, উনি হচ্ছে আপনার নাট্যশিল্পী ছিলেন, নৃত্যশিল্পী ছিলেন। হুম। আমিও এক সময় আর কি মানে ডান্স ড্রামা করেছি অনেক। নাচ আমি জানি না কিন্তু হ্যাঁ, বাড়িতে রিহার্সাল হতো, দেখে দেখে আমি ও হ্যাঁ রপ্ত করেছি। আচ্ছা, হ্যাঁ, তো হচ্ছে মানে এই আমার সিনেমাতে অবজারভারের মতো এখানেও অবজার্ভ করেই। হ্যাঁ আমি করেছি। এবং এবং আমার মায়ের আমি হচ্ছে প্রচুর নাটক দেখেছি। এবং আমি 3 বছর মানে বয়স থেকে সিনেমা এবং থিয়েটার দেখি আর কি। হুম আমি কিন্তু ওই কম বয়সে বীবর দেখেছি, প্রজাপতি দেখেছি, সম্রাট ও সুন্দরী দেখেছি, আসামি আজিত দেখেছি, সমস্ত বোর্ড থিয়েটার আমি দেখেছি আমি। প্লাস মানে আমার মা একসময় হচ্ছে কি বলে আপনার হচ্ছে অল বেঙ্গল হচ্ছে জাজেস কমিটিতে ছিলেন আর কি। হুম হ্যাঁ, তখন হচ্ছে পাড়ায় পাড়ায় হচ্ছে একাঙ্ক নাটক প্রতিযোগিতা হতো আর কি। হুম তো মা জাজ হয়ে যেত, আমিও যেতাম। হুম তো আমি হচ্ছে সারা জীবনে কম করে হলেও 1000 খানেকের ওপরে আমি দেখেছি আমি একাঙ্ক এবং পূর্ণাঙ্গ হুম। আর কি। সার্কারিনা আমি চোখের সামনে হতে দেখেছি। যে সার্কারিনা এখন ওই অবস্থায় পড়ে আছে, হ্যাঁ পড়ে আছে। তুমি ওখানে পারফরমেন্সেস দেখেছো? না, তৈরি হতে দেখেছি। অমর ঘোষ ওটা তৈরি করেছিলেন। প্রথম নাটক হচ্ছে তুষার যুগ আসছে। উরি বাপরে। হ্যাঁ, থিয়েটারটা আমি ছোটবেলা থেকে দেখেছি আমি, 3 বছর বয়স থেকে। সার্কারিনা, বলে রাখি যারা জানেন না, কলকাতার একমাত্র সার্কুলার স্টেজ যেটা ঘোরে, স্টেজটা ঘুরতো তো, হ্যাঁ এখন না, সম্পূর্ণভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হ্যাঁ না, ঘুরতো শুধু না, নিচ থেকে উঠে আসতো আবার নেমে যেত। না, আবার নেমে যেত। তো হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কিন্তু শুধুমাত্র টালিগঞ্জ নয়, হচ্ছে ভয়ঙ্কর জায়গা হচ্ছে চাঁদনি চক। আচ্ছা আর চাঁদনি চকেই হচ্ছে ডিস্ট্রিবিউটরদের অফিস, চাঁদনি চকেই হচ্ছে ইম্পার অফিস। আচ্ছা। হ্যাঁ, তো এই জন্যে আমি এটাকে হচ্ছে ক্লারিফাই করে দিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কিন্তু টালিগঞ্জ নয়। ওইটাও কিন্তু যেটা কিন্তু সবসময় পর্দার পেছনে থাকে। কিন্তু কেউ কি শুনেছে আপনি কেউ আলোচনা করেছে চাঁদনি চক নিয়ে? হ্যাঁ, মারাত্মক জায়গা। ইনফ্যাক্ট লেট মি সি, ইম্পার ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন, রাইট? হাসলেন কেন? না, মনে আছে আর কি। ও আচ্ছা। লেখার প্রসঙ্গে আসি। হ্যাঁ বলুন। আপনার লেখায় বারবার একটা পার্টিকুলার শহরের কথা ফিরে ফিরে আসে, সেটা হচ্ছে বেনারস। কেন হঠাৎ করে বেনারস কেন? আসলে বেনারসটা হয়তো একটু বেশি আসে, কিন্তু এছাড়াও কিন্তু আমি কিন্তু উপন্যাস লিখি। আমার বেশিরভাগই উপন্যাস কিন্তু হচ্ছে আপনার
মানে আপনার বাংলাও আছে আর বাংলার বাইরের পটভূমিও আছে আর কি। উত্তরকাশী আছে, হরিদ্বার আছে, ঋষিকেশ, এইসব আছে আর কি, বেনারস। তা কেন বেনারসের মানে আমরা বেনারস, তো বেনারসের মধ্যে একটা নস্টালজিয়া আছে। হুম ওই পুরনো বাড়ি, ওই আপনার ওই পাথর দেওয়া আপনার রাস্তা, তো ওই আপনার ষাঁড় ঘুরে বেড়াচ্ছে, হুম 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 হ্যাঁ। তো এইগুলো মানে আমাকে এই যে প্রাচীনত্ব দিয়ে আমি ভাবি যে এই বেনারসের ওপর দিয়ে কত কত গুণীজন হেঁটে গেছেন, হ্যাঁ আমিও সেখান দিয়ে হাঁটছি। হ্যাঁ, এই যে আপনি কি বলে আছেন 2025-এ, হুম কিন্তু আপনি মানসিকভাবে চলে যাচ্ছেন 1600 শতকে, হুম 1700 হুম শতকে। এই যে একটা মানে কি বলবো, মানে জার্নি, হুম হ্যাঁ, নিমেষে ঘটছে, কিন্তু হুম হাঁটছি মনে পড়ছে, হাঁটছি মনে পড়ছে, হাঁটছি মনে পড়ছে। এইটা আমি খুব এনজয় করি, যে কারণে কলকাতাতেও আমি কালীঘাট অঞ্চলে ঘুরে বেড়াই আমি। হুম হ্যাঁ, কালীঘাটে কিন্তু এখনো পাথরের রাস্তা কিন্তু আছে, এখনো পাথর বসানোর রাস্তা। হুম হুম, হ্যাঁ আছে তো। চেতলার দিকটায়। হুম হ্যাঁ, ভবানীপুর অঞ্চলে ঘুরে বেড়াই আমি। হ্যাঁ, পুরনো মানে জিনিস আমার খুব ভালো লাগে। হরিদ্বারে গেলে যেমন হরিদ্বার আমার যতটা প্রিয়, হচ্ছে আমার প্রিয় হচ্ছে কঙ্খল। রাইট। কঙ্খলের মধ্যে কিন্তু এখনো এই প্রাচীনত্বটা আছে। ওই আপনার ঝুল বারান্দা, কারুকাজ দরজা, হ্যাঁ, এই এইগুলো আমাকে খুব টানে আমাকে। হ্যাঁ, সেই জন্য বেনারস। যদিও শহরটা খুব নোংরা। সেটা তো হ্যাঁ, সত্যজিৎ রায়ের লেখাই আছে, তীর্থস্থান মানেই নোংরা হ্যাঁ, শহর। তীর্থস্থান মানেই মানে আপনার নোংরা হবে আর কি। তো এই নস্টালজিয়ার জন্য হচ্ছে বেনারস। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা এক্সাম্পল দিয়ে একটা প্রশ্ন করি, একটা হ্যাঁ, উদাহরণ দিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করুন। আমায় যদি কেউ বলে যে কলকাতা ভাবলেই ভিজুয়াল কি মনে পড়ে, আমার অদ্ভুতভাবে যেটা মনে পড়ে সেটা অ্যাকচুয়ালি কলকাতা নয়, আমার মনে পড়ে হাওড়া। আচ্ছা। এক সময় যেহেতু আমি কলকাতার বাইরে থাকতাম, ব্যান্ডেলের দিকে থাকতাম, আমরা নিয়মিত ট্রেনে যাতায়াত করতাম। আর ওই একটা বয়সের পরে যখন মা বাবার মোটামুটি কনফিডেন্স হয়ে গেছে যে হ্যাঁ, ছেলে ট্রেনের দরজা থেকে মাথাটা বাইরে বার করলে উল্টে পড়ে যাবে না, তখন আমার ওটা অ্যালাউ করা হতো যে লিলুয়ারা ট্রেন ছাড়িয়ে গেছে, হাওড়ায় ঢুকবে, হ্যাঁ ঠিক আছে, তুই জানলায় গিয়ে তুই দরজায় গিয়ে দেখবি তো দেখ। তো আমি ওই দরজা থেকে মাথা বার করে দেখতাম। যেটা হয় সেটা হচ্ছে হাওড়া স্টেশনে হঠাৎ করে দেখা যায় ট্রেনটা এগোচ্ছে, চতুর্দিক থেকে এতগুলো লাইন এসে যেন এক জায়গায় হয়ে গেল। আর একটা ব্রিজ আছে যেটা নিচ দিয়ে ট্রেনগুলো যায়। হ্যাঁ, আছে। আর ওই জায়গাটায় আমার দেখলে যেন মনে হতো ওই আর্চগুলো যেন গেটের মতো, মানে একটা দরজা দিয়ে যেন ট্রেনটা ঢুকছে। আর আমার এখনো স্পষ্ট মনে আছে, যতবার আমি ওই দৃশ্যটা দেখতে পেতাম আমার মনে হতো আমি বাড়ি এসে গেছি। আচ্ছা। আমার কাছে কলকাতা মানে এখনো কিন্তু ওই দৃশ্যটা, যে ট্রেনটা ওই ব্রিজের তলা দিয়ে ঢুকছে। সেটা কিন্তু কলকাতাই নয়, কলকাতায় আসতে গেলে কিন্তু একটা নদী পেরোতে হবে। তবে আমার কাছে কলকাতায় ফেরা মানে ওই দৃশ্যটা। তোমার যদি বেনারস ভাবতে বলা হয়, তোমার ইমিডিয়েটলি কোন ভিজুয়ালটা মাথায় আসে? বেনারস ভাবতে গেলে আমার যে ভিজুয়ালটা মাথায় আসে সেটা হচ্ছে মণিকর্ণিকা। ঘাট। ঘাট শুধু নয়, শ্মশানটা কি ওখানে? হ্যাঁ, রাইট। যে শ্মশানের হচ্ছে আগুন হচ্ছে কখনো কখনো চিতা নেবে না। কখনো নেবে না, হ্যাঁ। তো শুধু সেই হচ্ছে আপনার শ্মশানটা মনে পড়ে না, মণিকর্ণিকা, ওই আপনার শ্মশান ঘাটে যাবার যে রাস্তাটা, এইটাও হচ্ছে দারুণ, মানে আপনার কি বলবো, এক্সাইটিং। আচ্ছা, কেন? সরু গলি, ওই আপনার পুরনো বাড়ি, তারপর বিচিত্র সব আপনার পসরা নিয়ে আপনার বসে আছে দোকানিরা, হুম
ওরই মধ্যে আপনার বিখ্যাত বিখ্যাত তো পেয়ারার দোকান, লস্যির দোকান, তো একটা অদ্ভুত একটা মানে আপনার বৈচিত্র্য আছে। আর গলিটা কিন্তু সরল রেখায় যাচ্ছে না, কিন্তু একে বেঁকে এঁকে একে বেঁকে। বেঁকে একে বেঁকে সাপের মতো যাচ্ছে। গিয়ে আপনি আপনি মণিকর্ণিকাতে পৌঁছচ্ছেন আপনি। তো এই যে জার্নিটা, এইবার হচ্ছে জার্নির শেষে আমি যেখানে পৌঁছচ্ছি, এইটা যেন আমার মনে হয় সিমিলার টু জার্নি অফ লাইফ। আচ্ছা, তোমার নাকি একটা মেথড অ্যাক্টরদের মতো ব্যাপার আছে, মানে তুমি যখন একটা চরিত্রের কথা লেখো, তার যদি কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে বা তার যদি একটা কিছু অদ্ভুত লাইফস্টাইল হয়, তুমি নিজে সেটা এক্সপিরিয়েন্স না করলে নাকি লিখতে পারো না। মানে তুমি নিজে মাতাল চরিত্র লিখতে গেলে নাকি প্রচুর নেশা টেশা করে তারপরে লেখো। না না, প্রশ্নটা একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন হয়ে যাচ্ছে না? তাই জন্যই তো করা। হ্যাঁ। তো এখন ওই যে আমি হচ্ছে শুরুতেই বলেছি যে আমি তো হচ্ছে 50 ঘাটের জল খাওয়া ছেলে। হুম ওই এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েই আছে আমার। হুম হ্যাঁ, তো বিচিত্র বিচিত্র এক্সপিরিয়েন্স আর কি। হুম হ্যাঁ, তো ওই সমস্তগুলোই আমার হচ্ছে উপন্যাসে কোনো না কোনো চরিত্রের মধ্যে ঢুকে যায়। অর্থাৎ আপনি যদি আমার উপন্যাস পড়েন তো জানবেন যে যে কোনো না কোনো ভাবে হুম আমি ওর ভেতরে আছি। হুম একটু হয়তো রং চড়তে পারে, হুম কিন্তু কিন্তু বেসিকটা কিন্তু আছে। হুম হ্যাঁ, এই কারণে আছে যে আপনি হচ্ছে কবিতায় লিখুন আর হচ্ছে উপন্যাসে লিখুন, হ্যাঁ, আপনার প্রথম শর্তই হচ্ছে আপনাকে অনেস্ট হতে হবে। হুম লেখার প্রতি অনেস্ট হতে হবে, কবিতার প্রতি অনেস্ট হতে হবে। হুম তো মানে এইটাকে যেহেতু আমি গুরুত্ব দিই, তো হচ্ছে সেই কারণে ওই জিনিসগুলো কোনো না কোনোভাবে চলে আসে আর কি। হুম তো এখন হচ্ছে মানে আপনার মাতাল চরিত্র আপনার লেখার জন্যে তো আমাকে মদ খেতে হবে, তো প্রয়োজন নেই তো। আমি কিন্তু শুনেছি এটা, হ্যাঁ হ্যাঁ, তাই যে মাতাল চরিত্রের কথা লিখতে গেলে বাপ্পাদা মাল খেয়ে পড়ে থাকে, অন্য লোকে এখন চ্যাংদোলা করে বাড়িতে নিয়ে যায়। না না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আপনাকে আমি একটা উপন্যাসের কথা বলি, মানে আমার একটা উপন্যাস আছে ফোরকাস্ট। হুম হ্যাঁ, কলকাতার রেস কোর্সের উপরে লেখা। হুম ওই উপন্যাসটা লিখতে গিয়ে আমি কিন্তু 2.5 বছর হুম আমি কিন্তু হচ্ছে রেসের মাঠে গেছি এবং রেস খেলেছি আমি। 2.5 বছর? হ্যাঁ, 2.5 বছর। কত টাকা হারলে? মানে আমি খুব হচ্ছে অল্প অল্প টাকা ইয়ে করতাম, মানে ওইখানে আপনার হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 10 টাকা। আমার তো হচ্ছে কি বলে আপনার হারা জেতাটা মুখ্য নয়, আমার মুখ্য হচ্ছে মানে ওইখানে গিয়ে কিন্তু না খেললেও চলতো কিন্তু আমার। হুম কিন্তু কি ওই যে খেললাম কেন, আমি যদি না খেলি আমি ওই উত্তেজনাটায় সামিল Feel হতে করবে না। পারবো না আমি। হ্যাঁ, তো হচ্ছে সেই জন্যে আমি খেলেছি। এইবার হচ্ছে আমি কিন্তু মানে উইন্টার ডার্বিও জিতেছি, মনসুন ডার্বিও জিতেছি আমি। সে তো প্রচুর টাকার ব্যাপার। না, এই ডার্বি জেতাটা হচ্ছে একটু সহজ। ও আচ্ছা। এবং হচ্ছে যেহেতু সহজ, যে ঘোড়াটা জিতবে ডার্বিতে তার বাজির দর কিন্তু কম হয়। হ্যাঁ, odds হ্যাঁ। হ্যাঁ, তো আপনার তো হচ্ছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফেভারিট, একটা হচ্ছে আপসেট। হুম তো হচ্ছে ডার্বিতে আপনার আপসেট জিতবে না। হ্যাঁ, এই দুটো দিন আর কি, এই দুটো দিন মানে কতগুলো দিন আছে আর কি, আপনার আপনার উইন্টার ডার্বি, মনসুন ডার্বি, আপনার 1 জানুয়ারি। হ্যাঁ, এইগুলোতে আপনাকে আরসিটিসি আপনাকে টাকা দেবে আর কি। হুম হ্যাঁ, সারা বছর আপনার থেকে নেবে। হ্যাঁ, এই দিনগুলোতে আপনাকে দেবে আপনাকে। হুম তো আপনাকে হচ্ছে ডার্বিতে আপনার আপনার হচ্ছে ফেভারিট জিতবে, অর্থাৎ আপনার বাজির দর হবে আপনার 10 টাকায় এই 13 টাকা 15 টাকা। তো আপনাকে ভলিউমটা একটু বেশি তখন আপনাকে ইনভেস্ট করতে হবে, 2000 টাকা লাগাতে হবে আপনাকে। হুম হ্যাঁ, তাহলে আপনি
একটু হচ্ছে দেখতে পারবেন আর কি আপনার এটা লাভটা। হুম তো হচ্ছে এইভাবে আমি যেরকম প্রত্যেকটা উপন্যাসের জন্য আপনার বেনারস গেছি, আপনার উত্তরকাশী গেছি, অর্থাৎ কিনা ক্ষেত্র সমীক্ষা করেছি আর কি, পুরুলিয়া গেছি, নাচিদের নিয়ে হ্যাঁ, আমার উপন্যাস আছে আমার, মানে আপনার লেখার প্রতি সৎ থাকার জন্যে আমি এই জিনিসটা করেছি আর কি। এছাড়া আমি লিখতেই পারবো না। আমি এই প্রশ্নটা করলাম এই কারণে যে তোমার একটা নভেলে একটা চরিত্র আছে, একটি ছেলে যে শুনতে পায় না অ্যান্ড দেয়ারফর কথাও বলতে পারে না, আর তার বাবা তাকে আস্তে আস্তে বুঝতে শেখে। এই চরিত্রটা তুমি সৃষ্টি করলে কিভাবে? এই ছেলেটিকে আমি চিনি। আচ্ছা। হ্যাঁ, তো হচ্ছে ছোটবেলা থেকেই আমি চিনি। তো এই ছেলেটি হচ্ছে আপনার আপনার শুনতে পেত না। হুম হ্যাঁ, শুনতে পেত না। তো এই যে একটু আগে আমি বলেছি না যে যে হচ্ছে কেউ কমপ্লিট নয়, হুম এই যে ছেলেটি হচ্ছে সাধারণের চোখে ইনকমপ্লিট, রাইট। খামতি আছে, হুম হুম অসম্পূর্ণ হুম হুম হুম। মানুষ। এই যে ছেলেটি সেন্ট লরেন্সে চান্স পেল কি করে? তো হচ্ছে ফাদার ওকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ টিভির তো তখন অ্যান্টিনা ছিল, তখন হুম তো হুম হুম। তখন কেবল আসেনি তখন, যে অ্যান্টিনা আমাদের কি কাজে লাগে? তো হচ্ছে ছেলেটি উত্তর দিয়েছিল, কাকেরা বসতে পারে। তো এই একটা উত্তরেই ওর কিন্তু অ্যাডমিশন হয়ে যায়। তো এই যে ভাবনাটা হ্যাঁ, তার মানে ওর অবজারভেশন আছে। আপনার, যদি আপনি যারা আজকে বলছে যে আমরা কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানুষ, হ্যাঁ তারাকে উত্তর দিত টিভি দেখতে সুবিধা হয়, বাংলাদেশ ধরতে সুবিধা হয়, বুস্টার লাগালে এই হয়, এই সব বলতো আর কি। কিন্তু কাকেদের বসতে সুবিধে হয়, এই বোধটা কিন্তু, হুম হ্যাঁ, আসতো কি। তো সেই যে ছেলেটিকে আমি ছোটবেলা থেকে দেখেছি, ছেলেটির বাবা এইরকম নয়। হ্যাঁ, তো হচ্ছে আমার যেহেতু মানে আপনার বাবার সঙ্গে একটা মানে বন্ধুর মতো আমি মিশতাম আর কি। আমি ছেলেটির হচ্ছে মা ওই রকম। হুম। হ্যাঁ, মায়ের জন্যেই ছেলেটি আজকে দাঁড়িয়েছে আর কি। তো ছেলেটির মায়ের জায়গায় আমি আমাকে বসিয়েছি। আচ্ছা, আই সি। হ্যাঁ, ছেলেটিকে আমি দেখেছি, এমনকি এখন ছেলেটির হচ্ছে ককলিয়ার ইমপ্লান্ট হয়েছে। হুম। হ্যাঁ, সেটাও হচ্ছে আমি করাতে নিয়ে গেছিলাম আমি। আচ্ছা হ্যাঁ, পিএলএস হসপিটালে। আচ্ছা। তো সেই যে ছেলেটিকে দেখে আমার এই ভাবনাটা এসছে যে হচ্ছে এই ব্যাপারটা সম্বন্ধে হচ্ছে মানুষকে সচেতন করা দরকার আর কি। রাইট। তো হচ্ছে সেই জন্য আমি উপন্যাসটা লিখি আর কি। উপন্যাসটার নাম হচ্ছে অনন্য স্মরণ। ওকে। আচ্ছা, এইটা আমি কার লেখায় পেয়েছিলাম জানি না। খুব বিখ্যাত একজন আমেরিকান লেখক, আমি নামটা ভুলে গেছি। আহ, তো হি ইজ ভেরি প্রলিফিক, মানে প্রচুর লেখা বেরোয়। তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এরম করেন কি করে। তো উনি বলেছিলেন যে আপনি তো চাকরি করেন, মানে আপনি রোজ 10টা 5টা অফিসে থাকেন, তার মানে দিনে 7 থেকে 8 ঘন্টা আপনার ওই কাজটাই করেন আপনি ডেডিকেটেড ভাবে। আমার লেখাটাও হচ্ছে ঠিক সেই রকম। মানে আমার একটা আলাদা ঘর আছে যেখানে আমি বসে লিখি। আমি সেখানে একটা ফিক্স টাইম প্রত্যেক দিন ওই ঘরের মধ্যেই থাকি এবং আমি লিখি, অন্য কিছু করি না। আর আমার একটা মিনিমাম ডেইলি আউটপুট আছে, আমায় এত পাতা পার ডে লিখতে হবে। এটা অন্য কেউ আমায় বলে দেয়নি, আমি নিজে এটা ডিসাইড করেছি। তোমার লেখার এরকম কোনো নিয়ম আছে যে মানে অন্তত এত ঘন্টা আমি লিখবো প্রত্যেক দিন? হুম, আছে। রাত্রি 9টা থেকে 1টা পর্যন্ত আচ্ছা, লিখবই। মানে শহর একেবারে শান্ত হয়ে গেলে তারপর? না লিখে আমি আমি হচ্ছে থাকতে পারবো না। হুম হ্যাঁ, মানে লিখবই। এমনও হয় কোনোদিন যে হচ্ছে আসছে না লেখাটা, বুঝতে পারছি না যে কি করে চ্যাপ্টারটা আরম্ভ করব। হুম তাও কিন্তু কম্পিউটারটা খুলে ওই 9টা থেকে 1টা পর্যন্ত বসে থাকবো আমি চেয়ারে, নড়বো না আমি ওখান হুম থেকে। হুম হুম
তো আমি হচ্ছে সারা জীবনে যেটুকু কিছু অর্জন করেছি আর কি, এর মধ্যে অন্যতম হচ্ছে এই বসে থাকাটা, রাইট। এইটা আমি অর্জন করেছি। হ্যাঁ, ওই সময়টা, ওই আপনার 9টা থেকে 11টা, ফোনটাকেও আমি কিন্তু দূরে রাখি এখন। হ্যাঁ, পিক পিক করে শব্দ সব হয় থেকে বলে। বড় ডিস্ট্রাকশন ওটা। হ্যাঁ, দূরে রাখি। আমি ওখানে কিন্তু বসে থাকবো আমি, এবং বসে থাকতে কিন্তু আমি এতটুকু বোর হব না, আমি উপভোগ করবো আমি। মানে লোকে দেখছে, মানে আমার ছেলে দেখছে, আমার বউ দেখছে যে বোকার মতো লোকটা বসে আছে ওটা। হ্যাঁ, তো লোকটা তো বোকার মতো বসে নেই। সে তো তার হচ্ছে নিজের সঙ্গে ইন্টারাকশন করে চলেছে। চ্যাপ্টারটা আরম্ভ করতে হবে, একটা লাইন চাই শুধু তো। হ্যাঁ, চ্যাপ্টারটা আরম্ভ করতে হলে সেই লাইনটা সে খুঁজছে। এইটাই আমার ইয়ে আর কি, 9টা থেকে 1টা। একটা উপন্যাস শেষ করতে কিরম সময় লাগে? আমার একটু বেশি লাগে, মাস 6। 6 মাস? 6 মাস। অনেকে আছে 1 বছরে 4টে উপন্যাসও লেখে। হ্যাঁ, তো যে আমার আসলে সময়টা কেন লাগে, হ্যাঁ, ক্ষেত্র সমীক্ষা করব, দিয়ে একটু হচ্ছে মানে আপনার পড়াশুনোর একটু প্রয়োজন হয়, পড়াশুনো করব, তারপরে হচ্ছে টাইপ করব। আমি তো টাইপিস্ট নই, বাংলা টাইপটা করতে একটু অভ্র? আগ্রহ। ওরে বাবা গো। আগে করতাম লিপ অফিসে, তারপরে এখন এসছি অব্রয়ে। আগে তো আমি হচ্ছে লিখে নিতাম আর কি, মানে এর পাশে এইটা, বিয়ের পাশে এইটা। এখন আর লিখতে লাগে না, এখন অভ্যেস হয়ে গেছে আর কি, চেনা না, হয়ে গেছে। অভ্রর বিপদটা হচ্ছে ওখানে যদি তুমি ভুল বানান লেখো, ভুল বানানটাই রেখে দেবে। হ্যাঁ, ঠিক করবেন। হ্যাঁ, ঠিক করে না। ঠিক করেন। আর আমি কিন্তু বাংলাতেই টাইপ করি। হ্যাঁ, এমন না যে আমি হচ্ছে ইংলিশে টাইপ করছি সেটা বাংলায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাতে টাইপ করি, এতে একটু সময় যায়। দিয়ে আমার একজন শিক্ষক বন্ধু, ওই দাবা প্লেয়ার, পড়তে দিই, এইখানে একটু সময় যায়। সে কিছু ইয়ে দেয়, সাজেশন দেয়। হ্যাঁ, হ্যাঁ, কি মানে বর্জনও করি, গ্রহণও করি। গ্রহণ যেগুলো করি আবার একটু মডিফিকেশন করতে হয়। ওই 6 মাস লেগেই যায় আর কি। মানে বছরে আমি 2টো অবধি লিখেছি উপন্যাস আমি। হ্যাঁ, এমন না যে লিখিনি। ওই মাস 6 হ্যাঁ লাগে আর কি আমার। কিন্তু তোমার মাথায় যখন প্লট আসে, তুমি ডিসাইড করো কি করে এটা ছোট গল্প হবে না উপন্যাস হবে না কি হবে? আমি না, মানে আমি হচ্ছে যাই ভাবি, মানে আমি কিন্তু বেসিক্যালি ছোট গল্প লিখি বটে, কিন্তু মানে আমি কিন্তু ছোট গল্পের লেখক আমি কিন্তু নই। মানে আমার ভাবনাটাই হচ্ছে বড়। সবসময় আমার বড় ক্যানভাস। হ্যাঁ, আমি ওই 70 mm ছাড়া, সিনেমাস্কোপ ছাড়া আমি কিছু ভাবতে পারো না? না, আমি কিছু ভাবতে পারি না। কিন্তু আপনার ওই 70 mm এর ভাবনায় কিন্তু আপনার ছোট গল্প লেখা কিন্তু উচিত নয়। মানে কিন্তু তার একটা ফ্লেভার আছে কিন্তু। তো হচ্ছে তাও আমি এই যে লিখি, ছাপাও হয়। লিখতে এই কারণে হয়, তো হচ্ছে উপন্যাস তো একটা বেরোবে। হ্যাঁ, তো এইবার হচ্ছে কি বলে, পরিচিতিটা তো রাখতে হবে। হ্যাঁ, 10টা করে ছোট গল্প আমি লিখি আর কি বছরে। তাহলে তোমার শিডিউলের মধ্যে পড়ছে দিনের বেলা ট্রেনিং, রাত্রির বেলা 4 ঘন্টা লেখা, এর মাঝখানে কোনো মতে 6 ঘন্টা ঘুম। এত কিছুর মধ্যে তুমি নিজের ছেলেকে সময় দাও কি করে? আমি আমার ছেলেকে, আপনি যদি বলেন হচ্ছে পড়াশুনোর ব্যাপারে আমি সময় দিতে পারি না। আমি ছেলেকে যে সময়টা দিই, ছেলে ক্যামেরার পেছনেই বসে আছে বাই দ্য ওয়ে। ওর মানে আপনার মেন্টাল ডেভেলপমেন্টের ব্যাপারে, যে ও যাতে আস্তে আস্তে মানসিকভাবে যাতে হচ্ছে উন্নত থেকে উন্নততর হতে পারে আর কি। বিভিন্ন মানে আপনার কথা বলি, সে ফিলোসফিক্যাল কথা হতে পারে, গল্পও হতে পারে। হ্যাঁ, যাতে একটা মেন্টাল ডেভেলপমেন্ট হয় আর কি, যাতে আর কি মেটেরিয়ালিস্টিক মানে জগৎ থেকে ও একটু ভাবতে শেখে। যেমন মানে একটা কথা আমি বলি,
ওকে আমি হচ্ছে আপনার বুদ্ধবাবুর শেষ যাত্রা নিয়ে গেছিলাম ওকে। হুম কেন নিয়ে গেছিলাম? যে একটা মানুষ, সে তো কিচ্ছু নেই, হুম হ্যাঁ, কি কি বলে, শুধু তার মস্তিষ্কটা আছে, হুম হ্যাঁ। আর হচ্ছে থাকা বলতে যা আমরা বুঝি, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, ভালো মোবাইল, কিছু তো সেসব তার তেমন নেই। কিছুই নেই। হ্যাঁ তো তার মানে মানে মৃত্যুতে নিশ্চয়ই তার মানে বাড়ির লোক বা আপনার পার্টির লোক হচ্ছে ডেকে আনবে না লোক কাউকে, হ্যাঁ, বাস ভাড়া করেও না না নিয়ে আসবে না। না। তো গিয়ে দেখবে চলো যে একজন একজন সৎ মানুষের জন্যে কত লোক এসেছে। হুম তো আমার সঙ্গে গিয়েছিল, গিয়ে সেই ভিড়টা দেখলো। আলিমুদ্দিন থেকে আপনার আপনার এনআরএস অব্দি ও হাঁটলো, আচ্ছা। দান করে দেওয়া হয়েছিল তো হুম। এটা। তো এই ধরনের শিক্ষা আমি ওকে দিই আর কি। বাংলা সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে তুমি কি শঙ্কিত? তো খানিকটা শঙ্কিত তো বটেই। এখন আমি দেখতে পাচ্ছি যে আপনার বাংলা মানে রামায়ণ ধরুন, ইংলিশে বিক্রি হচ্ছে, মা বাবারাও কিনে দিচ্ছে। হুম তো এইরকম হচ্ছে আরো বই আছে। তো এখন আমার আমার বক্তব্যটা হচ্ছে, এমনিতেই তো মানুষের এখন তো পড়াশুনোর অভ্যেসটা তো হচ্ছে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে হচ্ছে মানে কি বলে, সবাই আমরা যে ফোনকে মানে আর কি দোষ দিই। তো হচ্ছে লাভ নেই তো দোষ দিয়ে, তো হচ্ছে কি কি বলে, ফোনটা আমরা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি কেন? হ্যাঁ, Right. এই একটা কথা আবার বলি হচ্ছে, এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে এই যে প্রসঙ্গটা আপনি বললেন একটু আগে, এখন একটা কিন্তু চল হয়েছে যে হিন্দি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হুম। বাংলা হচ্ছে থার্ড থার্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। কারণটা কি? এখন লোকে ধরেই নিচ্ছে যে এইখানে চাকরি পাওয়া যাবে না, বাইরে যেতে হবে, বাইরে যেতে গেলে হচ্ছে হিন্দিটা আমার জানা প্রয়োজন, দরকার। হ্যাঁ, হুম। জানা দরকার। তো ওই জন্যে হিন্দিটা করে নিচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বাংলা চলে যাচ্ছে তো হচ্ছে থার্ডে। তারপরে আর একটা জিনিস হয়েছে, তো হচ্ছে এখন এসছে এই মানে অডিও স্টোরি। হুম। এখন এই সেরেছে। অডিও স্টোরির ব্যাপারটা কি? হুম ও অডিও স্টোরির ব্যাপারটা হচ্ছে কি বলে, যিনি অডিও স্টোরিটা মানে প্রেজেন্ট করছেন, তিনি অডিও স্টোরিটা পড়ছেন, তার মতো করে তিনি স্ক্রিপ্টটা বানাচ্ছেন, বানিয়ে এবারে তিনি সেটাকে উপস্থাপন করছেন। হুম। তো হচ্ছে পুরো গল্পের মানে ফ্লেভারটা আমরা কিন্তু পাচ্ছি না, সম্ভব না হ্যাঁ, এটা আমি মানবো যে পাওয়া। একেবারেই। এইখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অপু যাত্রা শুনতে যাবে, হ্যাঁ, অপুর বাবা হরিহর সে হচ্ছে যাবে না, হ্যাঁ, পড়াশুনো করবে সে। তা হচ্ছে অপুর মনে হলো যে যে বাবা কি বোকা, হ্যাঁ, যাত্রা শুনতে যাবে না। এই যে অপুর মনোভাবটা, এইটা না আপনার আপনার সিনেমায় তুলে ধরা সম্ভব হয়েছে, না কি মানে আপনার অডিও স্টোরিতে তুলে ধরা সম্ভব হবে। এটা একমাত্র সম্ভব যদি আপনি, দ্য প্রিন্টেড ওয়ার্ড। হ্যাঁ, হুম। প্রিন্টেড এটা ওয়ার্ড। ঠিক, এটা ঠিক। তো এই হচ্ছে প্রিন্টিং থেকে আমরা কিন্তু ক্রমশ দূরে সরছি। আপনি একটা ফোন নিয়ে একজনকে বলুন যে ভাই এইটা একটু দেখবি, হ্যাঁ কই দে 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 দেখি দেখি, হ্যাঁ, অনায়াসে দেখে নেবে। দুটো পাতা আপনি পড়তে দিন, ও ও যে এইটা নিয়ে যাচ্ছি আমি, হ্যাঁ কাল, হ্যাঁ পড়ে জানাবো আমি। পড়বে কি করে? অভ্যেস নেই তো পড়া। হুম। হ্যাঁ, মানে দেখেই ওর মাথা ঝিমঝিম করছে ওর, দু পাতা পড়তে হবে। তো এই হয়ে গেছে ফারাক। তো এখন এইটা নিয়ে এইটা নিয়ে শঙ্কিত তো বটেই। তবে কি মানে আশা করি আমার জীবনটা কেটে যাবে আর কি, পাঠক পাবো কিছু আর কি।
পরবর্তী কি হবে আমি জানি না। ফরাসি ভাষায় একটা প্রবাদ আছে যেটার ইংরেজি ট্রান্সলেশন করলে দাঁড়ায় আফটার মি দ্য ফ্লাড। এইবার আমাদের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স, খুব সংক্ষেপে উত্তর কিন্তু। হুম। কলকাতা বা বেনারসের মধ্যে একটা শহরকে বেছে নিতে হলে কলকাতা। অনেস্ট ক্রিটিসিজম না ফেক প্রশংসা, কোনটা চাইবে? প্রথমটা অনেস্ট ক্রিটিসিজম। রাইটার্স ভার্সেস ফিল্ম মেকার্স, কার ইগো বড়? ফিল্ম মেকার। ছেলে যদি বলে আমি লেখক হব, তোমার গর্ব হবে না ভয় হবে? গর্ব। ভালো লেখক পরিচিতি নেই না প্রচুর পরিচিতি কিন্তু ঢপের লেখে? ভালো লেখক পরিচিতি নেই। একজন বাঙালি লেখক যাকে তুমি খুব অ্যাডমায়ার করো? মানিক বন্দ্যোপাধ্যায়। ব্ল্যাঙ্ক পেজ ভার্সেস ব্ল্যাঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট, কোনটা বেশি ভয়ানক? ব্ল্যাঙ্ক পেজ। তুমি যখন গল্প লেখো তুমি নিজের কথা ভেবে লেখো না অডিয়েন্সের কি পড়তে ভালো লাগবে সেটা ভেবে লেখো? স্যার একটু আটকে গেছেন। দুটোই। এখন বলা যাবে কি এটা দুটোই? দুটো, কিছু হ্যাঁ, একটা সে বলতে বলতেই হবে। পারো। দুটোই প্রায়োরিটি হচ্ছে নিজের কথা ভেবে। অডিয়েন্সটাও ভাবতে হয়। আমাদের আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। বাপ্পাদাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। হ্যাঁ, আমিও খুব কৃতজ্ঞ যে আপনারা আমাকে ডেকেছেন, মানে আমার কথা শুনলেন, মানে আমিও শোনাতে পারলাম দর্শকদের। যদি কারো কোনো উপকারে লাগি কৃতজ্ঞ থাকবো, ভালো লাগবে আমার। আর বাপ্পাদা রয়েছেন বলে বই নিয়ে এত আলোচনা হলো বলে এটাও বলে রাখি, যে কোনো ডাক্তার কিন্তু এটা আপনাকে বলবেন যে অ্যাকচুয়ালি ফিজিক্যাল বই পড়া, স্ক্রিন থেকে নয়, ফিজিক্যালি বই পড়ার কিন্তু অনেকগুলো হেলথ বেনিফিটসও আছে। লং টার্ম কনসেন্ট্রেশন ইমপ্রুভ করা হচ্ছে একটা। দিনের শেষে আপনার যদি ঘুমোতে সমস্যা হয়, অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল বই পড়া কিন্তু ইট ক্যান হেল্প। ঠিক আছে, আজকের আমাদের এপিসোড তাহলে এখানেই শেষ করছি। আমি দীপ, ফিরে আসবো বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথার আরেকটি এপিসোডে আর একজন গেস্টকে নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালো গল্পে ডুবে থাকুন। নমস্কার।